সালামু আলাইকুম। আপনারা যেখানে বসে আমার কথাগুলো শুনছেন সবাইকে ধন্যবাদ এবং শুভেচ্ছা। আজ আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের শিক্ষা সংক্রান্ত। আসলে আমাদের দেশে বর্তমান শিক্ষা ব্যবস্থা যে দিকে যাচ্ছে, শিক্ষা নিয়ে যে মানে পরীক্ষা নিরীক্ষা পর্যায়ে চলে গেছে, তো সেটা নিয়েই মানে এখন একটা শিক্ষা বিষয়টা একটা হট টপিকে দেশে পরিণত হয়ে গেছে। সেই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করবো যে কোথায় যাচ্ছে আমাদের শিক্ষা ভবিষ্যৎ এবং শিক্ষকদের ভাগ্য। আমি আবার বলছি, কোন দিকে যাচ্ছে আমাদের শিক্ষা ভবিষ্যৎ এবং শিক্ষকদের ভাগ্য। আলোচনা শুরুতে কিছু কথা বলিনি, যে টপিকগুলো সামনে আসবে। যেমন এখন আমাদের শিক্ষার্থীদের ভবিষ্যৎ কিন্তু অনলাইন ক্লাসের মধ্যে ঢুকে গেছে। শিক্ষকদের ভবিষ্যৎ বা শিক্ষকদের ভাগ্য ঢুকে গেছে। বর্তমানে আমাদের যে ভাইরাল শিক্ষামন্ত্রী আছে একজন, ডক্টর এহসানুল্লাহ মিলন, ওনার মানে যখন তখন যেন মানে আকাশচম্বী কিছু কথাবার্তা মানে গালগপ্প দিয়ে এখন মধ্যে দৃশ্যমান যার কোনো ভাগ্য উন্নয়নের কোনো কাজ তিনি করতে পারেনি। বলেছেন অনেক কিছুই, করতে পারেননি কিছুই। তো আমি একে এক কথাগুলো চলে আসি। প্রথমে আমি শিক্ষার্থীদের আবেগ এবং দুশ্চিন্তা এবং শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে কথাগুলো আগে বলি। কারণ শিক্ষার্থীরাই আসলে আমাদের দেশের সম্পদ। এই শিক্ষার্থীরাই একদিন এদেশকে সামনে থেকে নেতৃত্ব দিবে। সেই শিক্ষার্থীদের ভবিষ্যৎ যদি আমরা সংখ্যায় ফেলে দিই, সেই শিক্ষার্থীদের ভবিষ্যৎকে আমরা যদি অনিশ্চয়তার দিকে ঠেলে দিই এবং তাদের ভবিষ্যৎ যদি আমরা কীভাবে সামনে আগাবে সেই সিদ্ধান্ত নিতে যদি আমরা অবহেলা করি, হেলা করি বা দেরি করি, সেটা কিন্তু খুবই দুশ্চিন্তার কথা। কেন আমি কথাগুলো বলতেছি দেখেন, আমাদের বর্তমান শিক্ষামন্ত্রী বেশ কিছু সিদ্ধান্ত, বিশেষ করে এই শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে বর্তমানে অনেকগুলো সিদ্ধান্ত এখন বর্তমানে একটা জায়গায় এসে গেছে, সেটা হচ্ছে অনলাইন ক্লাস করতেই হবে। যে কোনো মূল্যে তার অনলাইন ক্লাস করতে হবে। কেন করতে হবে? পূর্বের সরকার গত করোনাকালীন সময়ে অনলাইন ক্লাস করে গেছে, অতএব তারা কোনো না কোনো বাহানায় কোনো না কোনো সূত্রে সেই অনলাইন ক্লাস করতেই হবে, নাহলে তিনি সফল হবেন না। অতএব তার অনলাইন ক্লাস করতে হবে। তার যে বিশেষজ্ঞ প্যানেল আছে, অসুখ হলে ডাক্তার যেমন থাকে না, ডাক্তার ওষুধ দেয়, তো সেই ডাক্তার তার বিশেষজ্ঞ প্যানেল বলছে যে অনলাইন ক্লাস তার করতেই হবে। অনলাইন ক্লাস না করলে তিনি এভাবে বা তার দল পিছিয়ে পড়বে। কারণ আগের আমাদের সরকার অনলাইন ক্লাস করে গেছে, এনারা যদি কোনো না কোনোভাবে অনলাইন ক্লাসে যদি ঢুকতে না পারে, তাহলে তারা মুখ দেখাতে পারবে না। অতএব তারা অনলাইন ক্লাসকে চাই। এই অনলাইন ক্লাসের ব্যাপারে আজ শিক্ষার্থী এবং অভিভাবকদের নিয়ে শিক্ষামন্ত্রী একটি সমাবেশ করছিলেন। এখানে অধিকাংশ শিক্ষার্থী এবং অভিভাবকরা অনলাইন ক্লাসের বিপক্ষে। তারা এই যে অনলাইন ক্লাসে না জানিয়ে সরাসরি স্ক্রিন থেকে পাঠদান চালু রাখার পক্ষে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকেরা তাদের মধ্যে আমাদের শিক্ষার ডিভাইস সংকট, ইন্টারনেটের ব্যয়, পাঠ নিয়ে মনোযোগ ধরে রাখা, মোবাইল ফোনের অতিরিক্ত ব্যবহার, শিক্ষার্থীদের মধ্যে মোবাইল ফোনের প্রতি আসক্তি বাড়াবে। এমনিতে আমরা এই মোবাইল ফোন ব্যবহার নিয়ে যথেষ্ট আমরা এখানে আবার যদি অনলাইন ক্লাসের নামে তাদের হাত থেকে আমাদের শিক্ষিত হবে হয়। আমি মোবাইল ফোন খারাপ বলছি না, খারাপ দিকটাও তো আছে, ব্যবহারটাও জানতে হবে। ব্যবহার ছোট বাচ্চারা শিক্ষার্থীরা বাসে ব্যবহারটা তারা এখনো বুঝে না, তারা ভালো দিকটার পাশাপাশি খারাপ দিকটাকে অভ্যস্ত হয়ে পড়বে, আসক্ত হয়ে পড়বে। এই আসক্তি থেকে আমরা এমনি অনেক আমাদের শিক্ষা ব্যবস্থা পিছিয়ে যাচ্ছে। আবার যদি নতুন করে ওই আসক্তিতে আমরা যারা ছেড়ে দিই, তাহলে কোন দিকে যাবে আমাদের শিক্ষার্থীদের ভবিষ্যৎ? একবার ভেবে দেখছেন? কিন্তু না, শিক্ষামন্ত্রীর কথা অনলাইন ক্লাস চালু করতেই হবে। তার বিশেষজ্ঞ প্যানেল তাকে বলছে অনলাইন ক্লাস চালু করতে হবে। তার বিশেষজ্ঞ প্যানেল কারা? পূর্ববর্তী সরকারের যে বিশেষজ্ঞ প্যানেল ছিলেন, তারাই কিন্তু ঘুরে ফিরে এই বিশেষজ্ঞ প্যানেলে তারাই আবার হাজির হয়েছে। হাজির হয়ে তিনি কেন এই বিষয়টা বুঝতে পারতেছেন না যে গত আমলের এই অনলাইন ক্লাসের যে দুর্নাম, যে
মানে হয়েছিল, যে ব্যাড ইফেক্টটা পড়ছিল, সেটাকে ঢাকার জন্য যে আবার এই বিশেষজ্ঞ মানে তাকে অনলাইন ক্লাসে কুপরামর্শ দিচ্ছে যে গত আমলতে এই অনলাইন ক্লাস নিয়ে অনেক হট্টগোল, অনেক দুর্নাম, অনেক মান অপমান হয়েছিল গত সরকার, যার প্রভাব এখনো পড়তেছে। ওটাকে ক্রস করার জন্য এখন আবার মানে ওটাকে ঢাকার জন্য এখন আবার নতুন করে তার ওই বিশেষজ্ঞ বানাইলে আবার নতুন রূপে নতুনভাবে থাকে। এই সরকারকে ওই অনলাইন ক্লাসের মধ্যে ঢোকার পরামর্শ দিচ্ছে যাতে আগে সরকারের ওই বিষয়গুলো ঢাকা পড়ে যায়। এটা তিনি বুঝতে চাচ্ছেন না, তার অনলাইন ক্লাস করতেই হবে। তিনি ওখান থেকে সরে আসতে চাচ্ছেন না কোনো মতে। তিনি ভাবতেছেন না যে অনলাইন ক্লাস হয়তো পৃথিবীর কোনো দেশের সাথে হলেও হতে পারে, কিন্তু আমাদের দেশের প্রেক্ষাপটে এটা কতটুকু যুক্তিযুক্ত, কতটা সফল একটা বিষয়, এই বিষয়ে আপনি বোঝার চেষ্টা করতেছেন না। তো আমাদের শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষকরা কিন্তু বরাবরই এখন এর বিপক্ষে, আগেও বিপক্ষে ছিল। আগেও তাদের কথা শুনেনি তৎকালীন সরকার ব্যবস্থা, তৎকালীন শিক্ষক অভিভাবকরা এখনো শুনতেছেন না। তারপরেও আগেকার প্রেক্ষাপটে টোটালি ভিন্ন ছিল। তখন আসলে কোভিডের কারণে টোটালি শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছিল, সেখান থেকে একটা ব্যবস্থা চালু করা ছিল না, তারপরে সেটা একটা সুফল বয়ে আনেনি। আর এখন তো অফলাইন ক্লাস চলতেছে, অফলাইন ক্লাস নেওয়ার মধ্যে তো এমন কোনো অবস্থা হয়নি। আপনারাই তো বলতেছেন দেশের জলের সংকট নাই, তাহলে আপনারা কেন অফলাইনের পরিবর্তে অনলাইনের দিকে এত যোগার চেষ্টা? তাহলে কি বুঝবো যে পূর্ববর্তী সরকার অনলাইন ক্লাস করছে, আপনাদের করতেই হবে, এটাই জিদ, এটাই একমাত্র আপনাদের মানে ধারণা করা লাগবে। আর আপনারা ওই ট্যাপে পড়ছেন, ওই বিশেষজ্ঞ প্যানেলে যারা গত সরকারকে অনলাইন ক্লাসকে কুপরামর্শ দিয়ে অনলাইন চালু করে আমাদের শিক্ষার্থীদের মোবাইল আসলে তৈরি করে দিয়ে গেছেন, শিক্ষা ব্যবস্থা একটা মানে ভঙ্গুর অবস্থা তৈরি করে দিয়ে গেছেন। এখনো ওই প্যানেলটাই, ওই বিশেষজ্ঞ প্যানেলটাই আবার আপনাদেরকেও পরামর্শ দিচ্ছে আগেকার এই বিষয় ঢাকার জন্য, কিন্তু আপনারা সেটা বোঝার চেষ্টা করতেছেন না। আপনারা মনে করতেছেন আমাদেরকে যে কোনো মূল্যে করতেই হবে, কিন্তু অনলাইন ক্লাসে যে সাপোর্ট দরকার, যে সীমাবদ্ধতাগুলো জয় করতে হবে, সেগুলো বিষয়ে আমরা কতটুকু প্রস্তুত, এটা কি আমরা ভেবে দেখেছি? অনলাইন ক্লাস চালু হলে সব শিক্ষার্থী আমাদের মানে প্রয়োজনীয় সুযোগ সুবিধা পাবে, সেই সামর্থ্য কি আমাদের আছে? আমাদের প্রতি ঘরে ঘরে কি ইন্টারনেট সেবা পৌঁছে গেছে আমাদের দেশে? না সরকারিভাবে কি ফ্রি ইন্টারনেটের ব্যবস্থা করা গেছে? গেছে কি? জানি তো। তাহলে কেন আমরা অনলাইন ক্লাসের মধ্যে এত ঝুঁকতেছি? কেন আমরা অনলাইন ক্লাসকে এত প্রাধান্য দিচ্ছি? এই যে কারণে আমরা প্রাধান্য দেওয়ার চেষ্টা করতেছি, আসলে এটা তো আমাদের হিতে বিপরীত হবে। আমরা ডিজিটাল ক্লাসরুমের কথা বলছি, ডিজিটাল ক্লাসে বসে শিক্ষক অনলাইন ক্লাসগুলো নিবে, বাসা বসে নিতে হবে না, ক্লাসে বসে নিতে হবে। কিন্তু এই ডিজিটাল ক্লাস আমাদের দেশে কয়টা স্কুলে আছে? হ্যাঁ, এখন আপনারা বলতেছেন, আবার নতুন করে বলতেছেন যে না, ওই যে বললাম আপনাদের নিতেই হবে অনলাইন ক্লাস। এখন আপনারা এটা আবার নতুন করে ভাবতেছেন যে সকল স্কুলে সামর্থ্য আছে সেই সকল স্কুল করা ভালো কথা, সেই সকল স্কুল করবে। তাহলে বাদ বাকি স্কুলের শিক্ষার্থীরা কি মানসিকভাবে বিচার করবে না? তখন তারা কি ভাববে তাদেরকে নিয়ে যে আমরা একটি সামর্থ্যহীন স্কুলে পড়াশোনা করি, আমাদের স্কুলে সেই সামর্থ্য নাই, তাহলে সেই স্কুলের প্রতি তাদের কি আস্থা থাকবে? স্কুলের প্রতি তাদের আস্থা সংকটে ভুগবে না? তো এই যে এই সকল বিষয়, এইভাবে তো আমাদের শিক্ষার্থী ক্ষতিগ্রস্ত তো আপনারা হচ্ছে না, আপনাদের মেয়েরা তো এখানে থাকে না, এখানে পড়ে না, ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশের একবারে মাঠ লেভেল, মানে মাঠ পর্যায়ে একবারে গ্রামের একটি সহজ সরল ছেলে, গ্রামের একটি সহজ সরল শিক্ষার্থী ক্ষতিগ্রস্ত হচ্ছে আপনাদের এজেন্টানো সিদ্ধান্তের কারণে। দেশের অধিকাংশ অভিভাবকরা এই অনলাইন ক্লাসের বিপক্ষে, এমনকি অধিকাংশ শিক্ষার্থীরা এই বিপক্ষে। তারপরেও আপনারা এটা ঘোরা ফিরা কেন জানি এটা করতেই হবে। এখন বলছেন পাইলটিং আকার চালু করবে কেন? আপনারা যাদের কাছে মতামত দিতে যাচ্ছেন তারা তো নিষেধ করতেছে, তারা তো রাজি না, তাহলে আপনারা কেন আপনাকে জোর করে চালু করতে হবে? আপনি কি এদেশের শিক্ষার্থীদের মানে পরীক্ষা নিরীক্ষা মানে গ্রিপিং আকারে পরীক্ষা নিরীক্ষা চালু করবে, না আপনার জেদ পালন করবে? এই দুটোর মাধ্যম ভাবছেন আমাদের শিক্ষার্থীদের মাধ্যম, এই দুটো মাধ্যম হিসাবে দেখে আমাদের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার কি আপনার কি কারো কাছ থেকে দায়িত্ব পেয়েছেন, না আপনাকে দায়িত্ব দেওয়া হয়েছে? আপনার যে সুনাম, আপনি সুনাম গত
2001 থেকে 6 সালের শিক্ষা ব্যবস্থার যে আপনি একটা বেঞ্চমার্ক তৈরি করেছিলেন, সেই বেঞ্চমার্কটাই আপনি ছোঁয়ার চেষ্টা করেন। ওই পর্যন্ত যদি যেতে পারেন, ওটাই আপনার সাফল্য। উল্টাপাল্টা কাজ করে, উল্টাপাল্টা মানে প্রাইভেট ক্ষমতা দেখাতে গিয়ে বেশি সমালোচিত হবে। আমাদের শিক্ষা এমন একটা বিষয়, এখানে পরীক্ষা নিরীক্ষা করতে গেলে গোটা দেশ কিন্তু এর সাফার করবে, বিষয়টা ভাবতে হবে। এখন পাশাপাশি শিক্ষকদের ভাগ্য কথা বলছিলাম, যে আমাদের শিক্ষকদের যে বিষয়টা, দেশের শিক্ষকদের নিয়ে আপনি মানে প্রতিনিয়তই কথা বলে যাচ্ছে, শিক্ষকদের এই করবেন, শিক্ষকদের ওই করবেন, কিন্তু কাজের কাজ কিন্তু কিছুই হচ্ছে না। যেমনি শিক্ষার্থীদের আপনি কোনো কাজ উন্নতি করতে পারতেছেন না, হঠাৎ আপনি শিক্ষার্থীদের ঘোষণা দিলেন 2027 সাল থেকে এসএসসি পরীক্ষা জানুয়ারিতে করবেন বা ডিসেম্বরে করবেন। হুট করে কি এটা করার সময়, হুট করে কি আপনি 4 মাস আগে আনতে পারবেন? এটা কি সম্ভব? আপনার 4 মাসের গ্যাপ হয়ে যাবে না? তেমনিভাবে শিক্ষকদেরও বহুত অনেক বড় বড় মানে আশার আলো দেখাচ্ছে, কিন্তু বাস্তবে কিছুই হচ্ছে না। বাস্তবে শিক্ষক সংকট লেগেই আছে, শিক্ষকদের যে আর্থিক সংকট লেগেই দূর হচ্ছে না, শিক্ষকদের ভাগ্য উন্নয়নের কোনো কাজ হচ্ছে না। 10% উৎসব ভাতা নিজের মুখে বৃদ্ধি করার কথা বলে আজ পর্যন্ত সেটা বাস্তবায়ন করতে পারেননি। তাহলে আপনার সক্ষমতা কতটুকু, সেটা নিয়ে সন্দেহ থেকেই যায়। আপনি অনেক বড় বড় কথা বলে অনেক সক্ষমতার কথা মানুষ শোনাবেন, কিন্তু সেই সক্ষমতা কাজের বেলাতে কোনো প্রমাণ দেখাতে পারতেছেন না। তাহলে আপনার মধ্যে কি আস্থা থাকবে, না আপনার আস্থার সংকটে পড়বে? তাই ভবিষ্যতে কথাগুলো বলার সময় বিষয়টা ভেবে চিন্তে কথা বলা যুক্তিযুক্ত। বেশি কথা বলার চেয়ে, অধিক কথনের চেয়ে কম কথন করা বা সময়কালে চুপ করে থাকা, এটাই শ্রেয়। এটাই আমার মনে হয় আপনাকে আপনার মতো একদম বিজ্ঞ প্রাজ্ঞলোকে বুঝে বলার প্রয়োজন আছে বলে মনে হয় না। আমাদের দেশের শিক্ষকদের এমনি আর্থিক অনিশ্চয়তা অনেক, আমাদের শিক্ষকদের এমনিতে আর্থিক অনিশ্চয়তা ভোগে সবসময়। তাদের বেতন কম, তাদের অর্থনৈতিক কাঠামো দুর্বল, তারা প্রতি মাসে সময় মতো বেতন পায় না। তারা বেতন দিতে গেলে প্রতি মাসে তারা যখন বেতন পায়, গোটা পৃথিবী না হলেও গোটা দেশের মানুষ সবাই জানে যে তাদের বেতন হচ্ছে। এই আমাদের শিক্ষকদের সম্মান আপনারা জানান। আমাদের শিক্ষকদের অটোমেশনে বেতন হয় না, যে মাসের একটা নির্ধারিত তারিখে অটোমেটিক্যালি বেতন চলে যাবে, সেটা হয় না। আমাদের সেই শিক্ষকদের বেতন হতে হলে, বিশেষ করে এমবিতে শিক্ষকদের বেতন হতে হলে গোটা দেশ, গোটা মানে মিডিয়া জগৎ জানাজানি হয়ে যায় যে এমবিতে শিক্ষকরা অমুক দিন, অমুক সপ্তাহে, অমুক তারিখে বেতন পাবে। এটা কি সম্মানের? শিক্ষকদের আপনি সম্মান প্রদর্শন করেন, নাকি শিক্ষকদের হেয় করেন? একটু ভেবে উত্তরটা মিডিয়াতে বললে আমরা জানতে পারবো। দেশের আমলাতান্ত্রিক জটিলতায় এমন একটা পর্যায়ে চলে গেছে এই শিক্ষকদের বিষয় নিয়ে, এই শিক্ষকদের বদলি নিয়ে আজও ফয়সালা হলো না, এবং এই বদলি নিয়ে আজ মাওসি, কাল এনটিআরসি, কালকে সার্বজনীন, পরশু সুপারিশপ্রাপ্ত, এর মধ্যেই বদলি প্রক্রিয়া আটকে আছে। দেশের শিক্ষা ব্যবস্থার শিক্ষকদের ভাগ্য উন্নয়নের বদলি কিন্তু অন্য একটা প্রধান কাজ। আজ পর্যন্ত এই ব্যবস্থা সুধার করতে পারলেন না। এখন আবার আপনি নতুন বলতেছেন যে এনটিআরসি এটা নিয়ন্ত্রণ করবে। এনটিআরসি কেন নিয়ন্ত্রণ করবে? বদলি ব্যবস্থা এটা এমপিভুক্ত শিক্ষকদের অভিভাবক সংস্থা হচ্ছে মাওসি, এটা মাওসির কাছেই থাকবে, মাওসি নিয়ন্ত্রণ করার কথা। কেন এনটিআরসি নিয়ন্ত্রণ করবে? কারণ এনটিআরসি নিয়ন্ত্রণে তো সকল শিক্ষক এখন যায়নি। এদেশের এমপিভুক্ত শিক্ষা ব্যবস্থার সকল শিক্ষক এনটিআরসির অধীনে না, সকল শিক্ষক মাওসির অধীনে। তাহলে কেন সার্বজনীন বদলি যদি চালু হয়, তাহলে কেন এনটিআরসির মাধ্যমে বদলি ব্যবস্থা পরিচালিত হবে? এটা পরিচালিত হবে মাওসির দ্বারা, নাকি এটা নিয়ে আবার নতুন ষড়যন্ত্র ভবিষ্যতে দেখা যাবে। তবে এটা যদি নতুন কোনো ষড়যন্ত্র পাওয়া যায়, এত সহজে কিন্তু এটা শিক্ষক সমাজ, কিন্তু শিক্ষক সমাজ মেনে নেবে বলে মনে হয় না। তো এবং এই বদলির সফটওয়্যার বলেন আর ডাটা সংগ্রহ করেন বা তথ্যপত্র সংগ্রহ করেন, যেটাই খুব দ্রুততর সময়ের মধ্যে না হলে আবার কিন্তু শিক্ষক সমাজ মাঠে নামবে শিক্ষকদের ভাগ্য উন্নয়নের জন্য, বলে রাখলাম। আর এই যে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের শিক্ষকদের নিয়ে যে ধরনের মানে কথাগুলো বলার চেষ্টা করেন শিক্ষকদের ভাগ্য উন্নয়নের জন্য, যেমন এখন আবার নতুন করে আপনার মন্ত্রণালয়ের একজন প্রতিমন্ত্রী বারবার বলে যাচ্ছেন শিক্ষক সপ্তাহে বেতন
স্বতন্ত্র বেতন স্কুলে শিক্ষকরা চাইছেন? নতুন পে স্কেলে আপনারা চালু করতে পারতেছেন না। স্বতন্ত্র বেতন স্কুলে কথা বলে যেটা পারবেন না, যেটা সম্ভব না, এই মুহূর্তে কি আমাদের দেশের অর্থনৈতিক অবস্থা বা অর্থনৈতিক সক্ষমতা আছে যে শিক্ষকদের জন্য আলাদা বেতন স্কুল ক্যারি করা? যেটা সম্ভব না, সেই ধরনের উচ্চাশা বা উচ্চাকাঙ্ক্ষা তৈরি করার দরকারটা কি? যতটুকু সামর্থ্য আছে সেটাই করার চেষ্টা করেন, যেটা চলতেছে সেটাতে উন্নয়ন করেন, গ্রেডের উন্নয়ন করেন। শিক্ষকদের যদি আপনি আলাদা মর্যাদা দিতে চান, আলাদা বেতন স্কুল দরকার নাই, আলাদা গ্রেড উন্নয়ন করেন না কেন? শিক্ষকদের গ্রেড উন্নয়ন করেন, তাহলে তো পাবে। আপনারা সত্যি আমাদের গ্রেডের উন্নয়ন করতে পারেন, তার জন্য স্পেশাল স্কেল তৈরি করতে, স্পেশাল গ্রেড তৈরি করতে পারেন। শিক্ষকদের জন্য স্পেশাল গ্রেড তৈরি করেন, শিক্ষকদের গ্রেড আপ করে দেন, তাহলে তো তাদের জীবনের উন্নত হয়, তাদেরকে আপনার সম্মান দেখানো হয়। তা করবেন না আপনারা, মানে যেটাতে ফাঁকি দেওয়া যাবে সেই কাজ করার নিয়ে ব্যস্ত আপনারা। মানে এখন ওই যে সরকারি বেতন স্কুলের কথায় ওখানে শেষে পদাধিকার আকারে বলছেন যে স্কেল কম হলো না বেশি হলো সেটা বিষয় না, সবগুলো স্কেল হলো সেটাই মূল বিষয় না। এত সোজা না। যেন তেমন ভাবে একটা বিষয় আমি চালু করবো, সেটা আমরা শিক্ষক সমাজ মেনে নেবো, এমন কোনো বিষয় কোথাও লেখা নাই। এত বোকা আমরা নাই, এত বোকা আমরা বোকা হতে যাবো না, চিন্তার কোনো কারণ নাই। আপনি কথা শিক্ষকদের ডেকে নিয়ে কথা ধমকাবেন, ধমক দিয়ে সব কাজ হবে না। ধমক দিয়ে আপনি অন্যায়কে চাপিয়ে দিতে পারবেন না, সেই দিন চলে গেছে। সেদিন সেই যে শিক্ষকরা আর নাই। তো শিক্ষকদের ভাগ্য শিক্ষকদের নিয়েই, শিক্ষকদের মতামত নিয়েই করতে হবে। শিক্ষার্থীদের ভাগ্য শিক্ষার্থীদের মতামতকে প্রাধান্য দিয়ে করতে হবে। আপনি জোর করে অনলাইন ক্লাস চালায় কোনো লাভ হবে না। মানে আগে সরকার করছে, আপনাকেও করতে হবে। আগে সরকার অ্যান্টিবায়োটিক তো দিয়েই গেছে, কারণ ওই অ্যান্টিবায়োটিক এখন দিলে কাজ হবে না। এমনি ওই অ্যান্টিবায়োটিকের সাইড ইফেক্ট এখনো দেশ বহন করতেছে, আর নতুন করে অ্যান্টিবায়োটিক দিলে আরো উচ্চমাত্রার অ্যান্টিবায়োটিক দিতে হবে। সেই উচ্চমাত্রার অ্যান্টিবায়োটিক এর সহনীয় ক্ষমতা আমাদের দেশের শিক্ষার্থীদের নাই। তাই এই মানে হঠাৎ এই এলোমেলো সিদ্ধান্ত থেকে বেরিয়ে এসে সুন্দর গঠনমূলক কনফিডেন্স সিদ্ধান্ত গ্রহণের দিকে আগান, তাতে আমাদের শিক্ষা ও শিক্ষার্থী, শিক্ষা এবং শিক্ষক উভয়ে লাভবান হয়, উভয় ভাগ্যের উন্নয়ন হয়। আমরা চাই এদেশের প্রতিটি শিক্ষার্থী শিক্ষা গুরুত্বপূর্ণ বিষয় অর্জন করে একজন প্রকৃত নাগরিক হিসাবে দেশে গড়ে উঠুক। সেখানে অনলাইন শিক্ষা মাধ্যমে শিক্ষা গ্রহণ করলো না অফলাইন মাধ্যমে শিক্ষা গ্রহণ করলো সেটা মুখ্য বিষয় না। মুখ্য বিষয় প্রকৃত শিক্ষা, গঠনমূলক শিক্ষা গ্রহণের পরিবেশ তৈরি করে, শিক্ষকদের আর্থিক নিশ্চয়তা দান করেন, শিক্ষার সুন্দর পরিবেশ তৈরি করেন। এটাই, তাহলে আপনি ইতিহাসে অমর হয়ে থাকতে পারবেন। তো যে কথাগুলো বললাম শিক্ষার্থীর ভবিষ্যৎ এবং শিক্ষকদের ভাগ্য নিয়ে, তো যাদের এই বিষয় নিয়ে ভালো লাগবে, যাদের বিষয়গুলো আমার সাথে একমত হবেন বা দ্বিমত হন, যে যাই হন সেটা বিষয় না, কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এবং ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকার চেষ্টা করবেন। দেখুন, থ্যাংকস ফর ওয়াচিং, আনটিল দেন, আল্লাহ হাফেজ, ধন্যবাদ সবাই।